তো এই সময় এই সরকারের অধীনে কোনো জালিম যাতে কোনো মাজলুমকে আর হেনস্থা করতে না পারে। আমি চাই এই জাতির কিছু সেবা চাই আমি। বন্ধুরা আপনারা আছেন, দেখতে পাচ্ছেন আমি আসলে কোর্টে এসেছি। মানে এটা কি বলবো, মানে আমরা তো একসময় মাজলুম ছিলাম, নির্যাতিত ছিলাম, আমরা বিতাড়িত ছিলাম। গুম, খুন, মিথ্যা মামলা এবং ঘর বাড়ি থেকে উচ্ছেদ, সম্পদ জবরদখল এবং বিভিন্ন ট্যাগ লাগিয়ে জঙ্গি, তারপরে মৌলবাদী, প্রতিক্রিয়াশীল, সব কিছুই যেটা আমরা আসলে ভোগ করে এসেছিলাম। যেহেতু একটা আধিপত্যবাদ আমাদের উপরে চেপে বসেছিল, আমাদের এই বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা একটু মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, শিরই শিখর হিমাদ্রির, আমরা তো সেই জাতিটা। তো আমাদের এই উন্নত মম শিরটা যারা পছন্দ করেনি, তারাই মূলত আমাদেরকে দাবিয়ে রাখার জন্য, আমাদেরকে নিষ্পেষিত করার জন্য এইসব ষড়যন্ত্রের জাল দেশব্যাপী তারা পেতেছিল। যেটা ওই রেজিমে দেখেছি যে মূলত তাদের কোনো দলীয় শক্তি ছিল না, কোনো স্পিরিচুয়াল কোনো শক্তি ছিল না, মেন্টাল কোনো শক্তি ছিল না, পলিটিক্যাল কোনো আদর্শ, কোনো উদ্দেশ্য, কোনো লক্ষ্য, কোনো শক্তি কিছুই যাদের ছিল না। তারা শুধুই বাহুবলে এবং আধিপত্যবাদের সহযোগিতার সাথে নিয়ে তারা আমাদেরকে সকল অধিকার থেকে বঞ্চিত করেছিল। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের মতো লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশি বাংলাভাষীরা যেভাবে মজলুম হয়েছেন, আমিও সেদিনকার একজন মজলুম। যারা মিথ্যাবাদী, যারা জালিম, যারা মানুষকে কষ্ট দিয়েছে, বাংলাদেশকে কষ্ট দিয়েছে, বাংলাদেশের মানুষকে কষ্ট দিয়েছে, যারা মানুষের অধিকার হরণ করেছে, আমাদের ডক্টর ইউনূস সাহেবের সরকার, ইন্টারিম সরকার, আমরা নতুন স্বাধীনতার সূর্যোদয় ঘটিয়ে যে স্বাধীনতাকে আমরা আমাদের কোলে জড়িয়ে নিয়েছি, যেই ইন্টারিম সরকারকে আমাদের, তারা মুরব্বী, সবাই প্রায় মুরব্বী লেভেল, তাদেরকে আমরা কোলে নিয়েছি, শ্রদ্ধার সেই আবহে তাদেরকে আমরা জড়িয়েছি। আমরা আশা করি তাদের এই মুহূর্তে এই সময় এই সরকারের অধীনে কোনো জালিম যাতে কোনো মাজলুমকে আর হেনস্থা করতে না পারে। এই দেশে যারা রাজনীতি করবেন তারা শাহজালাল স্টাইলে রাজনীতি করবেন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্টাইলে রাজনীতি করবেন। আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমি একটা চেয়ারও চাই। আমি চাই এই জাতির কিছু সেবা, আমি চাই এই জাতির কিছু সেবা চাই আমি, বাস আমি সেবা দেব। ওই দরবেন্দু নির্যাতনের পরে আর নির্যাতন হয়নি, তবে জেলখানায় যখন নিয়েছেন ফাঁসির ছেলে আমাকে রাখা হয়েছে, পুরোটাই আমি ফাঁসির ছেলে ছিলাম। তা আমি কি ফাঁসির একজন আসামি? আমি চাই, এই যে বললেন যে সংস্কার কি হবে, আপনি একজন মানুষকে, আদালত যেটা ইনসাফের মানদণ্ড যেখানে, সেখানে একজন নাগরিক, সম্মানিত নাগরিক, অনারেবল নাগরিক, উনি সিটিজেন আমাদের, উনার অপরাধ প্রমাণিত হওয়ার আগে আপনি আসামি কেন বলবেন? কোরআন বলছে বাদীকে ব্রাদার, বিবাদীকে ব্রাদার, আমরা দুজন ব্রাদার, ভাই, মুসলিম, আমাদের ধর্মীয় ভাই বা মায়ের পেটের ভাই, সহোদর, যাই হোক না কেন, আপনি ভাই সম্বোধন করবেন। পরে না অপরাধ সাব্যস্ত হলে বলবেন আসামি, কয়েদি, হাজতি, এটা সেটা আপনি বলেন। কিন্তু এই যে একটা অপমান, এই যে একটা আসলে জাতীয় পর্যায়ে আমরা যে আদালতে এসে, আদালতের মতো উচ্চ একটা মানবতা বোধের জায়গায়, ইনসাফের জায়গায়, এই যে আমরা একটা ইনসাল্ট, একটা যে মান সম্মান হারিয়ে হ্যারাসমেন্ট আমরা হই, এটা এই সরকারের কাছে আশা যে এই জিনিসটা যাতে তারা দূর করে দেয়। তো আসলে মাহফিলে যেটা করা উচিত, মাহফিলগুলি সার্বজনীন, মাহফিলগুলি সার্বজনীন হওয়ার কারণে একমাত্র রাষ্ট্র বাংলাদেশ, যেই বাংলাদেশের এক একটা মাহফিলে 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ লোক আসে, পৃথিবীর কোনো দেশে এটা নাই। তো এটা আসে কেন? একটা আবেগী জাতি আমরা, ইমোশনাল জাতি, ধর্মপ্রাণ জাতি। তো আমাদের আসলে শ্রোতারা শুনতে চায় সার্বজনীন সুন্দর কিছু। তো আমি বলবো আলেম ওলামারা অন্তত মাহফিলে আপনারা কোনো দলীয় রাজনীতি করবেন না। আপনারা মাহফিলে যখন কথা বলবেন, ইসলাম নিয়ে বলেন, আল্লাহকে নিয়ে বলেন, রাসূলকে নিয়ে বলেন, যে ভাই কোন ভোটটা সুন্দর, বিএনপির জন্য সুন্দর, জামাতের জন্য সুন্দর, জাতীয় পার্টির জন্য সুন্দর। আপনারা সার্বজনীন যে একটা মনোবৃত্তি, উদার মনোবৃত্তি, আপনারা সেটা সেখানে প্রকাশ করবেন। কিন্তু আপনারা যদি এক পেশে কোনো বক্তৃতা দেন, তাহলে সবাই তো আর একটা দল করে না।
তখনই কিন্তু মাহফিলের মূল যেই চেতনাটা, নিউক্লিয়াসটা সেটা ক্ষতিগ্রস্ত হয়। তো এটা আমরা চাই না।